নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজ শনিবার, রাত্রি এখন 8:30 মতো বাজে। যাচ্ছি সামনেরই এক মিষ্টির দোকানে। কালকে তো রাধাষ্টমী, আর সেই কারণেই ঠাকুরের জন্য একটু ভোগ নিতে এসেছি। কাল সকাল সকাল পুজোটা সেরে নেব, সেই কারণে আজকেই ভোগটা নিয়ে রাখছি। আজকে রবিবার, রাধাষ্টমী, তো সকাল সকাল স্নান সেরে পুজো করে নিয়েছি। তারপর রান্নাঘরে এসেছি, রান্না করছি। আজকে রবিবার হলেও চিকেন মাটন কিছু রান্না করছি না, সবজি মাছ এইসবই আজ রান্না হচ্ছে। কড়াইতে দেখতে পাচ্ছ লাউ তরকারি রান্না করছি। রান্নাটা প্রায় হয়েই এসেছে। শেষে কাতলা মাছের মাথা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাই একটু ভেঙে ভেঙে এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। লাউ, চাল কুমড়ো এই ধরনের যে সবজিগুলো, এর নিজস্ব স্বাদ খুব একটা নেই বলে কোনো কিছু যদি এদের সাথে মেশানো হয়, ধরো বড়ি কিংবা মুগ ডাল অথবা এরকম মাছের মাথা, তাহলে তার স্বাদটা যেন বেড়ে যায়। মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, এতে মাথাটাও সেদ্ধ হয়ে যাবে আর লাউয়ের মধ্যে মাছের মাথার যে ফ্লেভারটাও সেটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। কয়েকদিন আগেই জন্মাষ্টমী গেল, তো যেহেতু জন্মাষ্টমী করেছি, একটা অষ্টমী করি আমি, রাধা অষ্টমীটা আর করিনি। তবে সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিই, তারপর খাওয়া দাওয়া যা করার করি। তোমরা কারা কারা রাধা অষ্টমী করছো? আর এই রাধাষ্টমীর কারণেই বলতে পারো আজকে চিকেন মাটন কিছু হচ্ছে না। ওদিকে মাছের মাথা দিয়ে লাউ তরকারি হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে কাতলা মাছের ঝোল করব। মাছের টুকরোগুলোতে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আগে যদি মাছের গায়ে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা হয়, তাহলে দেখবি সেই মাছ ভাজার স্বাদ, অথবা ঝোলের মধ্যেও যখন সেই মাছটা দেওয়া হবে, তার স্বাদ কিন্তু অনেকটাই বেশি থাকে। অনেক সময় তাড়াহুড়োয় আমরা সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিই, সেক্ষেত্রে মাছের উপরের স্বাদটা একই রকম থাকলেও ভেতরের দিকটা দেখবে ফিকে লাগে, মানে ভেতর পর্যন্ত নুনটা কিন্তু যায় না। এদিকে মাছ ভাজার তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে এবং তার সাথে কালো জিরে এবং গোটা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আমাদের বাড়িতে মাছের ঝোলে পেঁয়াজ, আদা, রসুন বাটা ব্যবহার করতেই হবে। যাই হোক, তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করেছি, আর তারপর যা যা মশলা, মানে আদা রসুন বাটা, তার সাথে 2-1টা শুকনো লঙ্কাও বেটে নিয়েছি, সাথেই কয়েকটা কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে এই মশলার মধ্যে দিয়েছি, এবং নুন হলুদ গুঁড়ো তো পরিমাণ মতো দিতেই হবে। সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এদিকে ওই যে লাউ তরকারি করেছিলাম, সেই কড়াইটা আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে এই যে ঢ্যাঁড়স আলু ভাজা করছি, এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়েছি। তো নুন হলুদ গুঁড়ো দিয়ে এই ঢ্যাঁড়স আলুটা ভেজে নেব, কারণ ঢ্যাঁড়স আলু এবং পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সব কিছু একসাথেই তেলের মধ্যে দিয়েছি। শুধু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। আর ওই যে পাশের বার্নারটা যে জ্বলছে, সেখানে গরম জল হচ্ছে। মাছের ঝোলের জন্য যে গরম জলটা লাগবে সেটাই ওখানে বসিয়ে রেখেছি। রান্নায় আমি সব সময় গরম জলই ব্যবহার করি, কারণ ঠান্ডা জল হঠাৎ করে রান্নার মধ্যে দিয়ে দিলে রান্নার কুকিং প্রসেসটা সাময়িকভাবে থেমে যায়, ফলে রান্নার রং এবং স্বাদ দুটোই না খানিকটা কমে যায়। সেই রান্নাতেই যদি গরম জল ব্যবহার করো, তাহলে যেহেতু জলটা গরম, তাই কুকিং প্রসেসটা থামে না এবং রান্নার স্বাদ এবং রং, তার সাথে গন্ধ, তিনটেই অসাধারণ হয়ে যায়। রান্নায় এই ছোটোখাটো সাধারণ ভুলগুলোই কিন্তু একজনের থেকে আরেকজনের রান্নাকে অনেকটা এগিয়ে রাখতে সাহায্য করে। আর ঠিক এই কারণগুলোর জন্যই
দুটো মানুষ একই রান্না একই মশলা দিয়ে করলেও তাদের রান্নার তারতম্য মানে স্বাদের তারতম্য কিন্তু হয়েই থাকে। এদিকে মাছের ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এই টকবক করা ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর তার সাথে ঝোলের মধ্যেও মাছের যে সুন্দর গন্ধটা সেটা চলে আসে। আমরা হাউসওয়াইফরা যেহেতু সংসার ভালোবাসি, তাই সংসারের প্রতিটি খুঁটিনাটি জিনিসকে যত্নের সাথে দেখতেও ভালোবাসি। এই যেমন ধরো না, রান্না আমরা রোজই করছি, কিন্তু একই কাজ রোজ করলেও তার মধ্যে কিন্তু যত্নের কোনো অভাব নেই। রোজই আমরা যত্ন করে রান্না করি এবং সেই রান্না যত্ন সহকারে পরিবারের প্রতিটি সদস্যের মুখে তুলে ধরি। জন্মাষ্টমীর দিন ঠিক যেমন রোদ উঠেছিল একদম কাঠফাটা, আজকেও ঠিক সেই রকমই কড়া রোদ উঠেছে। বিকেল এখন 4টা, তবুও বাইরে রোদ দেখেছো। এদিকে আমিও এখন একটু বেরোবো। এই যে দেখো বাঁশ পড়ে গেছে, এখন রাস্তায় বেরোলেই এই যে বাঁশের খুঁটিগুলো গাড়া হবে। ক্লাবগুলোতে তুমুল উত্তেজনা, সাথে পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর প্রস্তুতি শুরু। মায়ের আসতে খুব একটা দিন আর বাকি নেই। আর ঠিক সেরকমই এটা আমার পাড়ার ক্লাব। ও আমাদের ক্ষেত্রে তো আবার পাড়ার ক্লাব বললে বুঝতে অসুবিধা হয়। আসলে বলতে পারি এটা আমার ছোটোবেলার পাড়া, মানে আমার বাপের বাড়ির পাড়া। কারণ মেয়েদের জীবনটা এরকম দুভাগে বিভক্ত। আমি যখন ছোট ছিলাম তখন আমার সমবয়সী পাড়াতে তো আরও অনেক ছেলে মেয়ে ছিল, তো সবাই একসাথে খেলতাম। আর যখন থেকে দুর্গাপুজোর এরকম বাঁশ গাড়া হতো, তখন থেকে আমাদের যে কী আনন্দ, কী উত্তেজনা। আজকের দিনে সেই সময়টা সত্যি হারিয়ে গেছে। এই যে দেখো না, মানুষগুলো কাজ করছে, তখন যারা কাজ করতো তাদেরকে তো কাকু কাকু বলে ডাকতাম, কিন্তু আজ এদেরকে কিছু বলতে গেলে দাদা বলে সম্বোধন করতে হবে। সময়ের চাকা যে কী গতিতে ঘুরছে, চোখের সামনে মনে হচ্ছে এই তো কয়েকদিন আগের ঘটনা বা কিছুদিন আগের ঘটনা। আসলে সেটা পার করে এসেছে দীর্ঘ কিছু বছর। ছোটোবেলার পাড়ার ক্লাবের প্রস্তুতি চলছে, মানে বুঝতেই পারছো বাবার বাড়িতে এসেছি। আজকে রাধাষ্টমী, বাড়িতে পুজো হয়েছে, যদিও পুজোটা ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে। কালকে রাতেই মা ফোন করে বলেছিল যে পুজো করবে, আসতে। আমি বিকেলবেলায় আসবো বলেছিলাম, কারণ সারাদিন বাড়িতে কাজকর্ম থাকে, সেগুলো সেরে টেরে বলেছিলাম বিকেলের দিকে যাব। আর এই যে আমার মায়ের ঠাকুরের সিংহাসন, যেখানে অনেক দেবদেবী সুসজ্জিত, আর তার সাথে এই যে আজকে রাধাকৃষ্ণের পুজো হয়েছে। প্রতিটা ঘরের দরজায় দরজায় ছোট ছোট করে আলপনা দেওয়া আছে। তো আলপনাগুলো দেখলে বোঝাই যাচ্ছে যে কোনো ছোট মানুষের হাতের কাজ। মানে আমার দাদার মেয়ে আলপনা দিয়েছে। আলপনা যেমনই দিক না কেন, ও যে চেষ্টাটা করেছে সেটাই তো অনেক বড় কথা। এরকম ছোটোখাটো কাজ দিয়েই কিন্তু আমাদের হাতে খড়ি শুরু হয়ে যায়। আমার ছেলেকেও আমি পুজো পাঠের সময় পাশে বসাই, আর ছোট ছোট কাজ যেগুলো পারবে সেগুলোই ওকে দিই। হয়তো তুলসী পাতাটা বেছে দিল, দূর্বাগুলো বেছে দিল, এইভাবেই তো শেখার শুরুটা হয়, তাই না বলো? এদিকে আমার মা হাতে করে প্রসাদের প্লেট নিয়ে চলে এসেছে। আর কি কি প্রসাদ হয়েছে? পোলাও, আলু পনিরের তরকারি, ওদিকে মালপোয়া, তালের বড়া, 5 রকমের ভাজা, যার মধ্যে কচু, আলু, বেগুন, বাদাম আর পটল ভাজা, সাথে এখানে মিষ্টি এবং পায়েস। মা প্রসাদের প্লেটটা দিতে দিতে এটাই বলছিল যে আজকে ভোগের জন্য যা কিছু রান্না হয়েছে সব বৌদি একা হাতে কেটে বেটে বেছে রান্না করেছে। শাশুড়ির মুখে বৌমার প্রশংসা, এগুলো শুনতেও ভালো লাগে। ওদিকে প্রসাদ খেয়ে সকলের সাথে গল্প করে বেশ অনেকটা সময় বাবার বাড়িতে কাটিয়ে এই ঘন্টাখানেক হলো বাড়িতে ফিরে এসেছি। কালকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, তা না হলে আজকে রাতটা ওখানে থেকে যেতাম। ঘন্টাখানেক হলো ফিরে এসেছি, তারপর ফ্রেশ হয়ে একটা হালকা পাতলা বেনি করে নিয়েছি, যেটা আমি রাতে করি। প্রসাদেই অত কিছু ছিল যে আর ডিনারের প্রয়োজন পড়েনি। ঘড়ির কাঁটা রাত 12:15। এবার শুতে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।